ওয়েলকাম এভরিওয়ান টু টুডেজ ফিজিক্স ক্লাস। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি পদার্থের গাঠনিক ধর্মের লেকচার নাম্বার 4। আজকে আমরা যেই টপিকগুলো নিয়ে কথা বলবো তা হচ্ছে পয়সন অনুপাত, যেটা বোর্ড এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আয়তন গুণাঙ্ক ও ঘনত্বের সম্পর্ক, যেটা মেইনলি ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট টপিক, এবং প্রতিদিনকার মতো অনেক রিলেটেড ম্যাথস, যেটা তোমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট ম্যাথ করাবো। তাহলে আমরা সর্বপ্রথম শুরু করবো হচ্ছে পয়সন অনুপাত দিয়ে। তাহলে সবাই নোট করা শুরু করো। ওকে, তাহলে পয়সন অনুপাত শুরু করা যাক। পয়সন অনুপাত। আচ্ছা, একটু খেয়াল করো, আমাদের এই জায়গায় একটা তার আছে, যে তারটার উপর আমরা বল প্রয়োগ করছি। আচ্ছা, এই তারটাকে আমি একটু বড় করে দেখাচ্ছি। আচ্ছা, বড় করে দেখাইলে কি হবে দেখো তো, এই যে কালো অবস্থাটা হচ্ছে ওর আগের অবস্থা। তাহলে আসলে আমি যদি ওকে বল প্রয়োগ করি এই পাশ থেকে, তাহলে আমরা জানি বল প্রয়োগের সাথে সাথে জিনিসটা আস্তে আস্তে কি হইতে থাকবে, লম্ব হইতে থাকবে। বল প্রয়োগের সাথে সাথে আস্তে আস্তে দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকবে নিচে বল প্রয়োগ করা হইলে। তাহলে আসলে একই সাথে যখন ও নিচের দিকে নামবে, আস্তে আস্তে ওর দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার কারণে আয়তন একই রাখার জন্য ওর ব্যাসার্ধটা হালকা কি হয়ে যাবে, চেপে যাবে। কেন? তুমি নর্মাল ক্ষেত্রেও চিন্তা করো না, তোমার কাছে একটা তার আছে, তুমি যদি ওকে টান প্রয়োগ করো তাহলে ও একই সাথে লম্বা হবে এবং একই সাথে সাইড টু সাইড কি হয়ে যাবে, চিকন হয়ে যাবে। অর্থাৎ ওর একই সাথে দৈর্ঘ্য বরাবর একটা বিকৃতি ঘটবে, একই সাথে ওর ব্যাসার্ধ বা পার্শ্ব বরাবর একটা বিকৃতি ঘটবে। এই যে দৈর্ঘ্য বরাবর বিকৃতি এবং পার্শ্ব বরাবর যে বিকৃতি আছে, এটার যে অনুপাত, ওইটাকে আমরা বলবো কিসের অনুপাত? পয়সনের অনুপাত। অর্থাৎ বিজ্ঞানী পয়সনই সর্বপ্রথম এই অনুপাত জিনিসটা বের করছে। তাহলে পয়সন অনুপাত জিনিসটা কি লিখে ফেলি একটু, যে কোন বস্তুর দৈর্ঘ্য বিকৃতি, কোন বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে পয়সনের অনুপাত বলে। পয়সনের অনুপাত বা পয়সনস রেশিও বলে। তাহলে একটু আসি তো, তাহলে পয়সনের অনুপাত মানে আমরা সোজা কথায় পেয়ে গেলাম কি, যে পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই তার অনুপাত দৈর্ঘ্য বিকৃতি। একটু লিখে ফেলি, পয়সনের অনুপাতকে নরমালি আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করবো? সিগমা দ্বারা প্রকাশ করবো। তাহলে পয়সনের অনুপাত সিগমা সমান আমরা লিখতে পারি, সিগমা সমান আসবে আমাদের পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই আসবে কি বিকৃতি? দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। এবার একটু আসো, পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি। এবারে পার্শ্ব বিকৃতি জিনিসটা কি একটু বুঝি। আমরা বিকৃতি মানেই জানি পরিবর্তন ডিভাইড বাই আদি দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে এবার আসো তো, ওর পার্শ্ব বরাবর বিকৃতি হয়েছে কি? ওর ব্যাসার্ধটা। পার্শ্ব বরাবর কি বিকৃতি হয়েছে? ওর ব্যাসার্ধটা। তাহলে আমরা বুঝতেছি, দেখো তো, ওর ব্যাসার্ধের পরিবর্তনটাকে আমরা দেখেছি তো, এতটুকু চিকন হয়ে গেলে এটা ওর আগের ব্যাসার্ধ আর ওর ব্যাসার্ধ পরিবর্তন হয়েছে ডেল আর। তাহলে পার্শ্ব বিকৃতি কতটুকু হয়েছে? পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি ডেল আর ডিভাইড বাই আসবে আর। কেন? পরিবর্তন বাই আদি। পরিবর্তন হচ্ছে ডেল আর, আদি ব্যাসার্ধ কত ছিল? আর। এবার আসো একটু বুঝিও, আমি যেহেতু নিচের দিকে বল প্রয়োগ করছি, তাহলে দৈর্ঘ্যটা কি পাইছে? বৃদ্ধি পাইছে। বৃদ্ধি মানে আমরা জানি পরিবর্তনের মানটা আসবে পজিটিভ। ঠিক আছে, যে পরিবর্তন মানে সবসময় শেষ দৈর্ঘ্য থেকে আদি দৈর্ঘ্য বিয়োগ। দেখো তো, ওর শেষ দৈর্ঘ্যটা বেশি, আদি দৈর্ঘ্যটা কম, তাহলে শেষ থেকে আদি বিয়োগ করলে মানটা কি চলে আসবে? পজিটিভ। কিন্তু ওর ব্যাসার্ধের ক্ষেত্রে একটু খেয়াল করো, ওর ব্যাসার্ধটা আগে ছিল বেশি, পরে ব্যাসার্ধ কমে গেছে। তাহলে শেষ ব্যাসার্ধ কম, আদি ব্যাসার্ধ বেশি। আদি ব্যাসার্ধ বেশি, শেষ ব্যাসার্ধ কম। তাহলে শেষ ব্যাসার্ধ থেকে আদি ব্যাসার্ধ যদি আমরা বিয়োগ করি, এবার মানটা কি চলে আসবে? অর্থাৎ ডেল আর এর মানটা হয়ে যাবে নেগেটিভ। কথাই ক্লিয়ার? তাহলে আমরা এই নেগেটিভ মানটাকে পজিটিভ করার জন্য আমরা এর আগে সুন্দর মতো একটা কি দিয়ে ফেলতে পারি? মাইনাস দিয়ে ফেলতে পারি। ঠিক না কথাটা? তাহলে পার্শ্ব বিকৃতির ক্ষেত্রে আমরা সুন্দর মতো ডেল আর বাই আর মানটাকে পজিটিভ রাখার জন্য, বিকৃতির মানটাকে পজিটিভ রাখার জন্য জানি আমরা এই ক্ষেত্রে ডেল আর এর মানটা কি চলে আসবে? ডেল আর এর মানটা চলে আসবে হচ্ছে নেগেটিভ। এই জন্য পজিটিভ করার জন্য আমরা আগে অলরেডি একটা কি দিয়ে দিলাম? মাইনাস দিয়ে দিলাম। তাহলে মাইনাসে কি হয়ে যাবে? পার্শ্ব বিকৃতিতে পজিটিভ। এবার আসো, দৈর্ঘ্য বিকৃতি বের করবো কিভাবে? জানি পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য বিকৃতিও লিখে ফেললাম। দৈর্ঘ্য বিকৃতি এটা মানে আসবে পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। তাহলে ক্যাপিটাল এল দিয়ে লিখছি। এবার আসি, তাহলে পার্শ্ব বিকৃতির মান কত? বসাই দিই মাইনাস ডেল আর বাই আর ডিভাইড বাই আসবে ডেল এল বাই এল।
ক্লিয়ার সবার কাছে? তো একটু রিঅ্যারেঞ্জ করে লিখে আসবে মাইনাস এল ডেল আর ডিভাইড বাই আর ডেল এল। এই যে এটা উল্টায় গিয়ে উপরে চলে আসবে এল ডেল আর টা চলে আসবে নিচে আর ডেল এল। এবার আসো তো মনোযোগ দিয়ে খেয়াল করবো, এই জায়গায় আমরা বলছি হচ্ছে যদি আমরা নিচের দিকে করি অর্থাৎ দৈর্ঘ্যটা বৃদ্ধি পায় বিপরীত ক্রমে, আমি যদি উপরের দিকে বল প্রয়োগ করি তাহলে আসতো উপরের দিকে যদি আমি বল প্রয়োগ করি তাহলে একই সাথে দৈর্ঘ্য কমে যাবে। দেখো উপরের দিকে যদি বল প্রয়োগ করি তাহলে এই অবস্থায় চলে আসবে দৈর্ঘ্যটা, কিন্তু একই সাথেও কি হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। অর্থাৎ তখন ডেল আর এর মান হয়ে যাবে পজিটিভ, কিন্তু দৈর্ঘ্য হ্রাস পাওয়ার কারণে ডেল এল এর মানটা কি হয়ে যাবে, নেগেটিভ। তাহলে দেখো তো আবারও ডেল এল নেগেটিভ, এটা পজিটিভ, নেগেটিভ নেগেটিভ মিলে আবারও ফুল মানটা কি হয়ে যাবে, আসলে পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ সোজা কথা, সিগমা এর মানটা যখন আমাদের দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে তখন আমাদের ব্যাসার্ধ হ্রাস পাবে, বুঝে যাই আমরা। এবং যখন আমাদের দৈর্ঘ্যটা হ্রাস পাবে তখন আমাদের ব্যাসার্ধটা কি পাবে, বৃদ্ধি পাবে। তাহলে আমরা লিখে ফেললাম দৈর্ঘ্য হ্রাস মানে পার্শ্ব বৃদ্ধি। সেম ভাবে আমরা বলতে পারি দৈর্ঘ্য বৃদ্ধি সমান হবে পার্শ্ব হ্রাস। অর্থাৎ যে কোনো একজন অবভিয়াসলি নেগেটিভ হওয়ার খুব বেশি কি আছে, পসিবিলিটি আছে। এই জন্য আমরা অলরেডি আগে একটা কি দিয়ে দিছি, মাইনাস। এই জন্য সিগমা সূত্র হবে এল ডেল আর বাই আর ডেল এল, আগে একটা কি হবে, মাইনাস হবে। এবং সবসময় মাথায় রাখবা ডেল আর বা ডেল এল বের করার সময় সবসময় শেষ থেকে আদিকে বিয়োগ করতে হবে। সবসময় ডেল আর বা ডেল এল বের করার সময় শেষ অবস্থা থেকে আদি অবস্থা বিয়োগ করতে হবে, শেষ অবস্থা থেকে আদি অবস্থা বিয়োগ করতে হবে। ওকে, তাহলে পরের জিনিসটা দেখা শুরু করি। তাহলে এখান থেকে এরপর আমরা কি লিখতে পারি, আমরা দেখলাম সিগমা সমান আমরা পাইলাম এল ডেল আর বাই আর ডেল এল, যেটা আমাদের ব্যাসার্ধ রিলেটেড ছিল। এখন আমরা যদি ব্যাসার্ধের জায়গায় ব্যাস লিখতে চাই তাহলে আমরা জানি ব্যাসার্ধ এবং ব্যাসের সম্পর্ক হচ্ছে যে আর ইকুয়াল টু ডি বাই টু। আচ্ছা, তাহলে আমরা একটু বসাই দিলে এল ডেল আর এর জায়গায় আসবে হচ্ছে আমাদের ডেল ডি, মানে ব্যাসার্ধের পরিবর্তন ডিভাইড বাই টু, বাই আগে একটা মাইনাস আসছে, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আসবে ব্যাস ডিভাইড বাই টু ইন্টু আসবে ডেল এল। তাহলে এটাকে আমরা সুন্দর করে টু কেটে দিয়ে লিখতে পারি মাইনাস এল ডেল ডি ডিভাইড বাই ডি ডেল এল। অর্থাৎ আর এর সাথে যেই সম্পর্ক ছিল ব্যাস দিয়েও কি আসবে, ব্যাসার্ধ এবং ব্যাসের ক্ষেত্রে সেম ঘটনা, জাস্ট ব্যাসার্ধের জায়গায় ব্যাস বসায় দিলেও আমাদের কোন রকম কি হবে না, প্রবলেম হয়, কারণ উপর নিচে টু কি হয়ে যাচ্ছে, কাটাকাটি চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই দুইটা হচ্ছে আমাদের কিসের সূত্র, পয়সনের অনুপাতের সূত্র, পয়সনের অনুপাতের সূত্র, অনুপাত, যেটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। এরপর আমরা দেখবো হচ্ছে পয়সনের অনুপাতে কি সম্ভাব্য মান হইতে পারে। যেহেতু পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতটা একটা ধ্রুবক রাশি যেটার নামে পয়সনের অনুপাত, এই জন্য এই মানের একটা রেঞ্জ আছে। মানে রেঞ্জটা কি হবে একটু দেখি। তাহলে পয়সনের অনুপাতের সূত্রটা ছিল সিগমা সমান মাইনাস এল ডেল আর বাই আর ডেল এল। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা পয়সনের অনুপাতের মানগুলা বসালে যে মানের রেঞ্জ পাবো, ওই মানের রেঞ্জটা হচ্ছে -1 থেকে সিগমা কত পর্যন্ত থাকবে, +12 পর্যন্ত। আচ্ছা, এটা থেকে আমরা আসলে মানের দুই রকম ঘটনা পাচ্ছি। কিরকম, যে পয়সনের অনুপাতের ক্ষেত্রে আমরা নেগেটিভ মানও পাবো কিছু পরিমাণ পজিটিভ মানও পাবো। অর্থাৎ কিছু প্লাস মান পাবো এবং কিছু কি মান পাবো, মাইনাস মান পাবো। এখন কথা হচ্ছে প্লাস মান কিভাবে পাবো, মাইনাস মান কিভাবে। আচ্ছা, অলরেডি আমরা শিখে আসছি এই জিনিসটা, যে আমাদের যখন ডেল আর বা ব্যাসার্ধের পরিবর্তনটা বাড়বে, মানে পজিটিভ হবে, তখন ডেল এলটা কমে যাবে। এই যে দেখো, যখন আমরা কি করব, এরকম চাপ দিব, তখন জিনিসটা কি হচ্ছে, প্রশস্ত হয়ে যাচ্ছে। প্রশস্ত মানে কি, ডেল আর পজিটিভ, কিন্তু ডেল এলটা হবে তখন নেগেটিভ। উল্টা ভাবে আমি যদি ডেল এলটা বাড়াই, মানে দৈর্ঘ্যটা বাড়াই, তাহলে ব্যাসার্ধ কমবে। তার মানে যখন ডেল এল আবার পজিটিভ, ডেল আর হয়ে যাবে নেগেটিভ, এবং নেগেটিভ মিলে পজিটিভ, আবার দ্বিতীয় ক্ষেত্রেও নেগেটিভ মিলে পজিটিভ হয়ে যাবে। তাহলে আমরা মেইনলি কিন্তু পাচ্ছি যে মোস্ট অফ দ্য ক্ষেত্রেই আসলে ওর মান কি হওয়া উচিত ছিল, প্লাস হওয়া উচিত ছিল। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে পয়সনের অনুপাত ধনাত্মক বলতে কি বুঝো, তখন আমরা লিখবো কি, যে পয়সনের অনুপাত ধনাত্মক বলতে বুঝি যখন দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তখন ব্যাসার্ধ হ্রাস পাবে, ফলে ব্যাসার্ধের পরিবর্তনটা ঋণাত্মক হবে, যেটা মাইনাস চিহ্নের সাথে মিলে পয়সনের অনুপাতটা পজিটিভ হবে। বিপরীত ক্রমে যখন দৈর্ঘ্য হ্রাস পাবে তখন ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, ফলে দৈর্ঘ্যের পরিবর্তনটা ঋণাত্মক আসবে, যেটা মাইনাস মানের সাথে মিলে আবারও পজিটিভ মান আসবে। অর্থাৎ পয়সনের অনুপাত ধনাত্মক হওয়ার সিস্টেম হচ্ছে যখন ডেল আর পজিটিভ,
তখন ডেল এল হবে নেগেটিভ, এবং নেগেটিভ নেগেটিভ মিলে সিগমা হয়ে যাবে কি, সিগমা হয়ে যাবে পজিটিভ। এবং ডেল আর নেগেটিভ মানে কি হবে, তখন ডেল এল হবে পজিটিভ। আবারও ডেল আর যদি নেগেটিভ হয় আবারও মিলে সিগমার মান কি হয়ে যাবে, সিগমার মান হয়ে যাবে আবারও পজিটিভ। তার মানে মোস্ট অফ দ্য টাইম কিন্তু সিগমার মান কি থাকবে, পজিটিভ থাকবে। এবং দুনিয়ার বেশিরভাগ বস্তুর ক্ষেত্রে এই যে সিগমার মানটা পাই আমরা, এটার মেইন রেঞ্জটা থেকে এরকম 0 থেকে কত পর্যন্ত, এই হাফ পর্যন্ত। তাহলে কথা হচ্ছে এই মাইনাস মানগুলো কিভাবে আসলো। আমরা তো জানি যে যখন আমরা দৈর্ঘ্য বাড়াবো তখন ব্যাসার্ধ হ্রাস পাবে, আবার যখন দৈর্ঘ্য কমাবো তখন ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। তার মানে একজন পজিটিভ হলে আরেকজন নেগেটিভ হবেই। তাহলে নেগেটিভ মান মানে কি বোঝাচ্ছে, তাহলে আমরা পজিটিভ মানের ঘটনাটা বুঝলাম যে পজিটিভ মানই মোস্ট অফ দ্য টাইম কি, পয়সনের অনুপাতের মানটা পজিটিভ হবে। বেশিরভাগ বস্তু যেগুলো এক্সিস্ট করে, লোহা হোক রাবার হোক যেই টাইপের বস্তুই হোক, সবাই মেইনলি পয়সন অনুপাতের কোন মানটাকে নির্দেশ করবে, ধনাত্মক মানটাকে। তাহলে আসি তো নেগেটিভ মানটা কখন হবে, এটা খুবই 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 ইন্টারেস্টিং একটা টপিক। একটু শুরু করি যে কখন পয়সন অনুপাতটা ঋণাত্মক হয়। তাহলে ঋণাত্মক হয় কখন পয়সনের অনুপাতটা, ওইটা একটু খেয়াল করবো আমরা। আচ্ছা, পয়সনের মানটা ঋণাত্মক হবে কখন একটু বুঝো, যে সিগমা সমান এল ডেল আর বাই আর ডেল এল, আগে একটা মাইনাস। আচ্ছা আসি, এই ফুল মানটাকে মাইনাস রাখার জন্য হয় এ যদি পজিটিভ হয় তাহলে একেও পজিটিভ রাখতে হবে। ফুল মানটা যদি মাইনাস হইতে হয় তাহলে পজিটিভ পজিটিভ কোনো সমস্যা নেই। অথবা আমরা যদি এই ফুল মানটাকে নেগেটিভ রাখতে চাই তাহলে আরেকটা সম্ভাব্য ওয়ে হচ্ছে যে এ যদি নেগেটিভ হয় একই সাথে এও নেগেটিভ হলে মাইনাস মাইনাস কেটে যাবে, ফুল মানটা আবারও কি রয়ে যাবে, নেগেটিভ রয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে কখন আমাদের সিগমাটা নেগেটিভ হবে, যখন ব্যাসার্ধ বৃদ্ধি পাইলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, বা ব্যাসার্ধ হ্রাস পাইলে দৈর্ঘ্য হ্রাস পাবে। এবার একটু বুঝো এই টাইপের বস্তু কেমনে সম্ভব, যে ব্যাসার্ধ বৃদ্ধি পাইলে অর্থাৎ আমি এই বস্তুটার ক্ষেত্রে যখন বল প্রয়োগ করব তাহলে দৈর্ঘ্য কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, ডেল এলটা পজিটিভ, দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। দৈর্ঘ্য যখন বৃদ্ধি পাবে ব্যাসার্ধটাকেও কি পাইতে হবে, বৃদ্ধি পাইতে হবে। অর্থাৎ এবার তুমি ওকে বল প্রয়োগ করলে দেখা যাবে চিকন না হয়ে ও আরো কি হয়ে গেছে, প্রশস্ত হয়ে গেছে। আচ্ছা, এটা কি সম্ভব বাস্তবিক বস্তুর ক্ষেত্রে? নর্মালি এই জিনিসটা সম্ভব না, কিন্তু কিছু কিছু বস্তু আছে যাদের ক্ষেত্রে এই ঘটনাটা সম্ভব, যে যখন তুমি ওর ক্ষেত্রে বল প্রয়োগ করবা ওর একই সাথে দৈর্ঘ্যটাও বৃদ্ধি পাবে, একই সাথে ব্যাসার্ধ বা পাশ বরাবরও কি পাবে, বৃদ্ধি পাবে। ওই টাইপের বস্তুগুলা যাদের ক্ষেত্রে ঋণাত্মক পয়সনের অনুপাত পাওয়া যায় ওদেরকে আমরা বলি অক্সেটিক ম্যাটেরিয়াল, অক্সেটিক ম্যাটেরিয়ালস, বা অ্যান্টি রাবারও বলা হয়, অ্যান্টি রাবার। আচ্ছা, এই অ্যান্টি রাবার টাইপের পদার্থগুলো কিরকম, এই অ্যান্টি রাবার টাইপের পদার্থগুলো হচ্ছে কিছুটা এই টাইপের হেক্সাগোনাল শেপের হয়, কিছুটা এই আকৃতির হয়, যেখানে ওদের ভেতরে আসলে অনেকগুলো প্যাচ থাকে। ওই পদার্থগুলোর ভেতরে কি থাকবে, এরকম প্যাচ থাকবে। তাহলে আসো তো ওর অনুপরমাণু লেভেলে এরকম কিছু প্যাচ থাকে। তাহলে তুমি যখন ওকে বল প্রয়োগ করবা, বল প্রয়োগ করলে আস্তে আস্তে কি হবে, ও লম্ব হইতে থাকবে এবং সাইড টু সাইড ওর প্যাচ গুলো কি হয়ে যেতে থাকবে, খুলে যেতে থাকবে। খুলে গেলে এই জিনিসটা আরো বেশি প্রসারিত হয়ে যাবে না? অর্থাৎ ওর ওপর বল প্রয়োগ করলে দেখা যায় ওর আকৃতিটা এরকম করে লম্বা হওয়ার পাশাপাশি সাইড টু সাইডও কিছুটা বেড়ে যাবে, অর্থাৎ আকৃতি কিছুটা এরকম হয়ে যাবে। তাহলে আসো তো এই ক্ষেত্রে ও দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য বিকৃতিটাও কি পেয়েছে, বৃদ্ধি, পার্শ্ব বরাবরও কি পেয়েছে, বৃদ্ধি। এই জন্য দৈর্ঘ্য বরাবর ডেল এলটাও হবে ওর পজিটিভ, ওর পার্শ্ব বরাবর যে ডেল আর এর মান আছে ওইটাও হবে পজিটিভ। এই টাইপের বস্তুগুলোকে আমরা বলবো অক্সেটিক ম্যাটেরিয়াল বা অ্যান্টি রাবার। শুধুমাত্র ওদের ক্ষেত্রেই দেখা যায় যে পয়সন অনুপাতটা ঋণাত্মক হয় এবং ওই ঋণাত্মক মানটা নর্মালি হয় -1 থেকে 0 এর মধ্যে। কথাটা কি ক্লিয়ার? তাহলে ঋণাত্মক মান পাবো আমরা অক্সিলিক ম্যাটেরিয়াল বা অ্যান্টি রাবার টাইপের পদার্থের ক্ষেত্রে। আচ্ছা, এরকম পদার্থের উদাহরণ কি? উদাহরণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে টেন্ডন আছে না, ওই টেন্ডন যে আছে তোমরা পড়ে থাকবে বায়োলজির মধ্যে, ওই টেন্ডনটা হচ্ছে এভাবে কাজ করে যে ওকে যখন আমরা টান দিই তখন ও একই সাথে লম্বা হয়, সাইড টু সাইডও কি হয়ে যায়, প্রসারিত হয়ে যায়। তাহলে ওই টাইপের পদার্থের ক্ষেত্রে পয়সন অনুপাতটা কি পাবো আমরা, ঋণাত্মক পাবো। আচ্ছা, পয়সন অনুপাতের তাহলে আমাদের পজিটিভ নেগেটিভ দুই রকম মান, কখন কি রকম হবে দুইটাই আমরা জানতে পারলাম। মোস্ট অফ দা পদার্থের ক্ষেত্রে, ম্যাক্সিমাম পদার্থের ক্ষেত্রে আমরা জানি পয়সন অনুপাতটা কি হবে, ধনাত্মক, যেই মানের রেঞ্জটা হবে 0 থেকে হাফ পর্যন্ত। তাহলে ইউজুয়ালি আমাদের
পয়সনের অনুপাতের মানটা 0 থেকে হাফের মাঝখানে থাকবে। কিন্তু কিছু পদার্থের ক্ষেত্রে ওর মানটা ঋণাত্মক হইতে পারে। ওই পদার্থগুলোর নাম আমরা বলেছিলাম অক্সিলিক ম্যাটেরিয়াল বা অ্যান্টিরাবার। তাহলে এই টাইপের পদার্থের ক্ষেত্রে ওর দৈর্ঘ্য যখন বৃদ্ধি পায়, ওর সাইড টু সাইড পার্শ্বও কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে আমরা পরবর্তী টপিক, তাহলে এবার আসি পয়সনের অনুপাতের ক্ষেত্রে আয়তন রিলেটেড একটা ছোট্ট ঘটনা দেখে ফেলি। আচ্ছা, প্রথমে আসো আমরা ওর আদি দৈর্ঘ্যটা এল মনে করে নিছি, ওর দৈর্ঘ্য বিকৃতিটা ডেল এল, সেম ভাবে ওর পার্শ্ব বা ব্যাসার্ধ, আদি ব্যাসার্ধ আর পরবর্তী যে চেঞ্জ হচ্ছে সেটাকে ডেল আর মনে করে নিছি। তাহলে আমরা আদি দৈর্ঘ্য L1 সমান এল লিখতে পারি, শেষ দৈর্ঘ্য L2 মানে এল প্লাস ডেল এল আসবে। ঠিক আছে, সেম ভাবে আদি ব্যাসার্ধ R1 সমান আর, শেষ ব্যাসার্ধ R2 মানে আসবে আর প্লাস ডেল আর। ঠিক আছে আমার কাছে? এবার আসো, আচ্ছা একটু খেয়াল করো তো, এই ক্ষেত্রে যখন আমাদের ওর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, আমরা একটা কথা বলছিলাম যে ও পাশ বরাবর চেপে যাবে কেন? কারণ তুমি যখন টান প্রয়োগ করবা তখন ওর দৈর্ঘ্য বৃদ্ধি হবে, তাই ওর আয়তনটা ঠিক রাখার জন্য ওর পার্শ্ব বরাবর কি হয়ে যেতে হবে? ছোট হয়ে যেতে হবে। আমরা বুঝলাম ওর আগের আয়তন এবং পরের আয়তন, অর্থাৎ আগের আয়তন যদি V1 হয়, পরের আয়তন যদি V2 হয়, দুইটা পরস্পর কি হইতে হবে? সমান। তাহলে আমরা লিখতে পারি V1 ইজ ইকুয়ালস টু আসবে কি V2। তাহলে একটু আসো তো, V1 এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আগের ক্ষেত্রফল ইন্টু আগের দৈর্ঘ্য, পরের ক্ষেত্রফল ইন্টু আসবে পরের দৈর্ঘ্য। দেখো, আগের ক্ষেত্রফল ইন্টু আগের দৈর্ঘ্য, পরের ক্ষেত্রফল ইন্টু পরের দৈর্ঘ্যটা। ক্লিয়ার জিনিসটা? এবার আসো A1 মানে ওর আগের ব্যাসার্ধটা কত ছিল? পাই R1 স্কোয়ার ইন্টু L1, পরবর্তী ক্ষেত্রে কি ছিল? পাই R2 স্কোয়ার ইন্টু আসবে কি আমাদের L2। এবার আসো একটু খেয়াল করবো, পাই পাই কাটা যাবে উভয় পক্ষে। আচ্ছা, কাটা গেলে আসবে R1 স্কোয়ার L1 সমান আসবে R2 স্কোয়ার ইন্টু L2। এবার আসো, তারপর এই R2 নিচে R1 কে নিয়ে গেলাম, L1 নিচে L2 কে নিয়ে আসলাম, তাহলে আসবে R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার সমান, এটা আসবে কি L1 ডিভাইড বাই আসবে L2, অর্থাৎ R1 নিচে L1 নিচে L2। এবার আসো, রুট করে দিলে আসবে R2 বাই R1 সমান আসবে রুট ওভার L1 বাই L2। এবার একটু খেয়াল করি, উপরে যদি আমরা বিয়োজন করি তাহলে কি আসবে? আসবে R2 মাইনাস R1 ডিভাইড বাই R1 সমান আসবে রুট ওভার L1 মাইনাস L2 ডিভাইড বাই আসবে রুট ওভার L2। বিয়োজন করছি, উপরে বিয়োজন করছি, বিয়োগ করছি। এবার আসো তো একটু খেয়াল করো, R2 মাইনাস R1 মানে পরবর্তী ব্যাসার্ধ মাইনাস আদি ব্যাসার্ধ, তাহলে আসবে ব্যাসার্ধের পরিবর্তন। আচ্ছা, R1 মানে আমরা কি করছি দেখো তো, R1 মানে আমরা R মুছছি, আর সমান আসবে রুট ওভার L1 মাইনাস রুট ওভার L2 ডিভাইড বাই আসবে L2। আচ্ছা, ডেল আর বাই আর মানে কি? আয়তনের যে কি, সরি ব্যাসার্ধের বা পার্শ্ব বিকৃতি। তাহলে এটাকে আমরা সুন্দর মতো বলতে পারি পার্শ্ব বিকৃতি। তাহলে আসলে পার্শ্ব বিকৃতি যদি আমাদেরকে ডিরেক্ট দেওয়া নাও থাকে, এর বদলে যদি দৈর্ঘ্যের ইনফরমেশন গুলো দেওয়া থাকে, যেটা আমরা ইয়ং এর গুণাঙ্কের মাধ্যমে রিলেট করতে পারি, তাহলে পয়সনের অনুপাতের সাথে ইয়ং এর গুণাঙ্কের কিন্তু একটা সুন্দর রিলেশন আছে। দেখো তো, যে যদি আমরা এল বা দৈর্ঘ্যগুলো ইয়ং এর গুণাঙ্কের মাধ্যমে ওই সূত্রের মাধ্যমে যদি বের করতে পারি, তাহলে পার্শ্ব বিকৃতিও আমরা কি করতে পারবো? বের করতে পারবো। অর্থাৎ সবসময় তোমাকে পার্শ্ব বিকৃতি বা ব্যাসার্ধের কতটুকু বিকৃতি সে ডিরেক্ট কিন্তু দিতে হচ্ছে না, মাঝে মাঝে তোমাকে দৈর্ঘ্য রিলেটেড ঘটনাগুলো দিলেও তুমি পার্শ্ব বিকৃতিটা কি করে নিতে পারবে? বের করে নিতে পারবে এই সিস্টেমের মাধ্যমে। এবার আমরা এই টপিকের কিছু ইন্টারেস্টিং সুন্দর কিছু ইজি ম্যাথ থেকে আস্তে আস্তে কঠিন ম্যাথ করব। তাহলে প্রথম ম্যাথটা শুরু করা যাক। আচ্ছা, ম্যাথটাতে কি বলছে কোন তারের উপর বল প্রয়োগ করায় সেটির দৈর্ঘ্য 10 মিটার থেকে 10.01 সেন্টিমিটার হয়, সরি 10 মিটার থেকে 10.01 মিটার হয়, এবং একই সাথে ব্যাস 5 মিলিমিটার থেকে 4.85 মিলিমিটার হয়। তাহলে ব্যাস চেঞ্জ হয়েছে এই যে এতটুকু। বলছে তারটির পয়সনের অনুপাত কত? খুবই ইজি একটা ম্যাথ। আচ্ছা, আসি প্রথমে দেখলাম দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে এবং আদি দৈর্ঘ্য আছে। তাহলে আদি দৈর্ঘ্য এল মানে দেওয়া আছে ওর 10 মিটার, তারপর ওর দৈর্ঘ্যের পরিবর্তন ডেল এল কতটুকু হয়েছে? শেষ মাইনাস আদি কত? 10 এত মিটার। তাহলে এটা আসবে কত? 0.01 মিটার। তারপর চলে আসি, তারপর হচ্ছে ওর ব্যাস 5 মিলিমিটার থেকে 4.85 মিলিমিটার হয়। ওর ব্যাস আগে ছিল 5 মিলিমিটার, ওর ব্যাসের পরিবর্তন হয়েছে কতটুকু? ডেল আর। পরিবর্তন মানে কি? শেষ থেকে আদি বিয়োগ। তাহলে 4.85 থেকে 5 বিয়োগ যাবে, তাহলে এটা আসবে মাইনাস 0.15 মিলিমিটার। আচ্ছা,
সবসময় মাথায় রাখবা দৈর্ঘ্যের একক দুইটাকে সেম রাখতে হবে, ব্যাসার্ধের একক দুইটাকে সেম রাখতে হবে। নট দৈর্ঘ্য এবং ব্যাসার্ধটা সেম না হলেও কোনো সমস্যা নেই, কারণ তুমি দেখো ভাগাকার হইলে মিলিমিটার মিলিমিটার কেটে যাবে, মিটার মিটার কেটে যাবে, এই জন্য পয়সন অনুপাতের কোনো একক থাকবে না। তাহলে চলো আসি, সিগমার সূত্রটা কি লিখতে পারি আমরা এখন? সিগমা সমান আমরা লিখতে পারি এল ডেল আর, আগে একটা মাইনাস আছে, মাইনাস এল ডেল আর বাই আর ডেল এল। তাহলে আসলে এল এর মান কত পাইলাম আমরা? 10 মাইনাস 10 ইন্টু ডেল আর এর মান পাইছি মাইনাস 0.15 ডিভাইড বাই আর, আর মানে পাইছি 5 মিলিমিটার, 5 ইন্টু ডেল এল পাইছি কত? 0.01। তাহলে এই জায়গা থেকে হিসাব করলে যেই মানটা আসবে ওইটাই অ্যান্সার, এবং পয়সন অনুপাতের কোনো কি থাকবে না? একক থাকবে না। এটা মাথায় রাখবা, পয়সন অনুপাতের একক নেই, পয়সনের অনুপাতের একক নেই, একক নেই। তারপর আমরা সুন্দর মতো পরে ম্যাথটাতে চলে আসি, এটা খুবই ইজি একটা ম্যাথ ছিল। তাহলে সেকেন্ড ম্যাথটাতে চলে আসি। সেকেন্ড ম্যাথে কি বলছে হচ্ছে একটা তার আছে যার মধ্যে আমরা 30 কেজি ভরের একটা বস্তু ঝুলাইছি, যার ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে এবং ওর আদি ব্যাসার্ধ এবং শেষ ব্যাসার্ধ দেওয়া আছে। তো হচ্ছে সিগমা এর মান কত, মানে পয়সন অনুপাতের মান কত। তাহলে আসি তো, পয়সন অনুপাতের মানের সূত্র আমরা জানি হচ্ছে মাইনাস এল ডেল আর ডিভাইড বাই আর ডেল এল। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের আদি দৈর্ঘ্য বা দৈর্ঘ্যের পরিবর্তন এই রিলেটেড কোনো ইনফরমেশন দেওয়া নাই, এবং ওর একটা ওয়াই দেওয়া আছে এবং ওর মধ্যে কত ভর ঝুলানো হয় সেটা দেওয়া আছে। তাহলে একটু আসি তো, এবং ওর আদি ব্যাসার্ধটা দেওয়া আছে। তাহলে আমরা আদি ব্যাসার্ধ আর ধরে নিলাম, যেটা মান আসবে 5 মিলিমিটার। তাহলে আমরা লিখতে পারি আর সমান 5 মিলিমিটার, যেটা আসবে 0.005 মিটার। এবং ব্যাসার্ধের পরিবর্তনটা আমরা বের করে রাখলাম, যে ব্যাসার্ধের পরিবর্তন 5 মাইনাস 4.78, এটা আসবে 0.22 মিলিমিটার। ঠিক আছে সবার কাছে? আচ্ছা, এবার তাহলে এই জায়গা থেকে আমরা আর আর ডেল আর এর কাজ হয়ে গেছে, ডেল আর আর হয়ে গেছে, এল আর ডেল এল নেই। যেহেতু ওয়াই রিলেটেড ঘটনা আছে, তো আমরা একটু করে আগে ইয়ং এর গুণাঙ্ক দিয়ে ট্রাই করে দেখলাম, যে আমরা জানি ওয়াই ইজ ইকুয়ালস টু এফ ক্যাপিটাল এল বাই এ স্মল এল। স্মল এল মানে পরিবর্তন, ডেল এল লিখতে পারি আমরা, এফ এল বাই এ ডেল এল। একটু আসো তো, এই জায়গা থেকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, ডেল এল বাই এল, এটা কত চলে আসবে? ডেল এল বাই এল মানে আমাদের চলে আসবে হচ্ছে ডেল এল এই পাশে, এল এই পাশে, ওয়াইটা ওই পাশে চলে যাবে। তাহলে এফ বাই এ ওয়াই। আসলে এফ এর মান কত দেওয়া আছে? এফ হচ্ছে আমাদের ভর ঝুলাইছি, সো এম জি এ, এ মানে ক্ষেত্রফল, ওর ব্যাসার্ধটা আমার কাছে আছে, সো ইজিলি আমি পাই আর স্কোয়ার ইন্টু ওয়াই এর মান আমাদেরকে দেওয়া আছে। তাহলে এই জায়গা থেকে আমরা কতটুকু দৈর্ঘ্য বিকৃতি হয়েছে, দ্যাট ইজ ডেল এল বাই এল, এটার মান আমরা পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখি, যে ডেল আর বাই আর আর ডেল এল বাই এল, অর্থাৎ পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। এই যে এই জায়গা থেকে আমরা দৈর্ঘ্য বিকৃতির মানটা সুন্দর মতো বের করে এই জায়গার মধ্যে ইনপুট করে দিতে পারবো, এবং পার্শ্ব বিকৃতি দেখো ডেল আর এর মানও আমাদের কাছে আছে, আর এর মানও আমাদের কাছে আছে। এই জায়গা থেকে দুইটা মান নিয়ে এখানে ইনপুট করে দিলে আমরা সুন্দর মতো কিসের মানটা পেয়ে যাবো? সিগমার মানটা অ্যান্সার হিসেবে পেয়ে যাবো। দেখো, অর্থাৎ এই যে পয়সন অনুপাতের সাথে ছোট্ট করে একটু ইয়ং এর গুণাঙ্কের সম্পর্ক এই জায়গার মধ্যে দিয়ে দেওয়া আছে। তাহলে এই ম্যাথটা সবাই ভালো করে প্র্যাকটিস করুন। শুরু করে যাক 3 নাম্বার ম্যাথটা। আচ্ছা, এই 3 নাম্বার ম্যাথটা হচ্ছে এই পয়সন অনুপাতের টপিকের সবচেয়ে টাফ এবং সবচেয়ে কঠিন ম্যাথ, অর্থাৎ সবাই খুব 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 মনোযোগ দিয়ে খেয়াল করবে। আচ্ছা, শুরু করা যাক। আমাদের হচ্ছে 5 মিটার দৈর্ঘ্যের একটা তার আছে, 20 কেজি ভরে বস্তু ঝুলানো হয়েছে, ওর ইয়ং এর গুণাঙ্কের মানটা আমাদেরকে দেওয়া আছে, ওর আদি ব্যাসার্ধের মানটা দেওয়া আছে, পয়সন অনুপাত কত। আচ্ছা, পয়সন অনুপাতের জন্য আমাদের কি কি এক্সট্রা মানের দরকার ওইটা আগে বুঝো তুমি। সেটা হচ্ছে সিগমা সমান আমরা পড়ে আসছি মাইনাস এল ডেল আর ডিভাইড বাই আর ডেল এল। তাহলে এই জায়গায় আমাদের দুইটা মান দরকার আসলে। দেখো তো, ওর আদি দৈর্ঘ্যটা আমাদেরকে দেওয়া আছে, এই যে এল দেওয়া আছে, এবং ওর আদি ব্যাসার্ধের মানটা দ্যাট ইজ আরও আমাদেরকে দেওয়া আছে। কিন্তু ওর ডেল এল মানে দৈর্ঘ্যের পরিবর্তন এবং ব্যাসার্ধের কতটুকু পরিবর্তন হয় ওই রিলেটেড কোনো ইনফরমেশন আমাদেরকে দেওয়া নাই। তাহলে আসো তো আমরা প্রথমে ডেল এল বের করার ট্রাই করি। কেন? কারণ আমাদেরকে এই ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে। তাহলে আসি তো, আমরা ইজিলি লিখতে পারি এখন y equal to f capital L by a small l, সুতরাং স্মল এল সমান আসবে f capital L by a y, যেটাকে আমরা ডেল এল নামও দিতে পারি। ঠিক আছে, কতটুকু পরিবর্তন হয়েছে। তাহলে এফ এর জায়গায় আমরা বসাইতে পারি হচ্ছে কতটুকু, 20 কেজি ভরের বস্তু ঝুলানো আছে, সো এম জি ইন্টু ক্যাপিটাল এল বাই এ, মানে পাই আর স্কোয়ার, যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে আগে, পাই আর স্কোয়ার ইন্টু ওয়াই, ওয়াই মানে এই যে ইয়ং এর গুণাঙ্কের মানটা আমাদেরকে দেওয়া আছে। এই জায়গা থেকে সুন্দর মতো আমরা মানগুলো বসাই, কতটুকু ডেল এল হয়েছে এটা আমরা বের করে ফেলতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে ডেল আর, অর্থাৎ
ব্যাসার্ধের পরিবর্তন বের করতে হবে, কিন্তু ব্যাসার্ধের পরিবর্তন বের করার জন্য তো আর আমরা ইয়ং এর গুণাঙ্ক ইউজ করতে পারি না। তাহলে তখন আমরা কি করবো, ওই যে আমরা বলছিলাম ব্যাসার্ধের পরিবর্তন বা পার্শ্ব বিকৃতি বের করার জন্য আমরা ধরতে পারি ওদের আদি আয়তন এবং শেষ আয়তন পরস্পর কি ছিল, সমান ছিল। তাহলে আসলে আদি আয়তন আর শেষ আয়তন যদি সমান হয়, এই জায়গা থেকে আমরা ইজিলি লিখতে পারি। একটু খেয়াল করবো, V1 সমান আসবে আমাদের A1 L1 সমান V2 সমান আসবে A2 L2, এটা আমরা পড়ায় আসছি আগে। তাহলে আসি তো, এই জায়গা থেকে আসবে পাই R1 স্কোয়ার ইন্টু L1 সমান পাই R2 স্কোয়ার ইন্টু L2। ওই যে ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। তাহলে একটু আসো তো, এই জায়গা থেকে আসবে হচ্ছে ওই যে R2 স্কোয়ারের নিচে R1 স্কোয়ারকে নিয়ে যাবো। তাহলে R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার সমান আসবে কি, L1 বাই L2। এই জায়গা থেকে পাই কেটে গেল। তাহলে এই জায়গা থেকে আমরা R2 বাই R1 সমান লিখছিলাম কি, রুট ওভার L1 বাই L2। ওকে, বিয়োগ করে দিব, মানে উপরে বিয়োজন, উপরে শুধু বিয়োজন করব। R2 মাইনাস R1 ডিভাইড বাই R1 সমান আসবে কি, রুট ওভার L1 মাইনাস রুট ওভার L2 ডিভাইড বাই আসবে রুট ওভার L2। ক্লিয়ার সবার কাছে? এবার আসো, R2 মাইনাস R1 মানে আমরা জানি কি, যে কতটুকু ব্যাসার্ধের চেঞ্জ হচ্ছে। সুতরাং ডেল আর বাই আর, এই যে R1 মানে আদি ব্যাসার্ধ। এবার আসো, ইকুয়াল টু L1 মানে ওর আদি দৈর্ঘ্য, যেটাকে আমরা এই জায়গায় কি দ্বারা প্রকাশ করছি, L দ্বারা প্রকাশ করছি। রুট ওভার L মাইনাস L2 মানে পরবর্তী দৈর্ঘ্য। তাহলে পরবর্তী দৈর্ঘ্য কি হবে দেখো তো, ওর আদি দৈর্ঘ্য যদি L হয়, দৈর্ঘ্য বৃদ্ধি যদি ডেল L হয়, তাহলে পরবর্তী দৈর্ঘ্য হবে এই দুজনের কি ফল, যোগফল। তাহলে আমরা লিখতে পারি রুট ওভার L2 এর জায়গায় L প্লাস ডেল L ডিভাইড বাই L2, সেই রুট ওভার L প্লাস ডেল। তাহলে এই জায়গা থেকে আমরা সুন্দর মতো দেখো তো, সবগুলো মান আমাদের কাছে আছে, ডেল এল বের করে রাখছি, এল বের করে রাখছি। তো আমরা ডেল আর বাই আর এর মান কি হয়ে যাবে, পেয়ে যাবো। তাহলে আমরা সুন্দর মতো পরবর্তী সূত্র বসাই দিতে পারি, যে সিগমা সমান মাইনাস দিয়ে পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই হবে কি, দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আসো তো, ডেল আর বাই আর এর মানটা এখান থেকে আমরা পেয়ে গেলাম, সুন্দর মতো এই জায়গার মধ্যে বসাই দিব, এবং ডেল এর মানটা আলাদা করে বের করছি এবং এল এর মানটাও আমাদের কাছে আছে। সো আলাদা করে এটা বসাই দেওয়ার পর আমাদের সুন্দর মতো সিগমার মানটা অ্যান্সার হিসেবে বের হয়ে যাবে। দেখছো, এই জায়গার মধ্যে আগে তোমাদেরকে এই ঘটনাটা না বললে এই ম্যাথটা মিলাইতে খুব বেশি টাফ হইতো। সো এই ম্যাথটা সবাই বারবার প্র্যাকটিস করবে, এটা হচ্ছে সবচেয়ে টাফ ম্যাথ। এর চেয়ে বেশি টাফ লেটার পয়সন অনুপাতের মধ্যে নরমালি। আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, টপিকটার নাম হচ্ছে আয়তন গুণাঙ্ক ও ঘনত্বের মধ্যে সম্পর্ক। এটা মেইনলি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগে। কেন? কারণ এই যে দেখতেছো বুয়েট 16-17 এবং বুয়েট 8-9 এই ম্যাথটা আসছে অ্যাডমিশন টেস্টের মধ্যে। কিন্তু তোমরা জানো যে বুয়েটের ম্যাথ কয়েকদিন পরপরই কিসে চলে আসে, বোর্ডের মধ্যে চলে আসে। সো এটা বোর্ডের জন্য এখন আমরা কি বলতে পারি, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে চলে আসি টপিকটার মধ্যে। ঘটনাটা কি হচ্ছে, আচ্ছা এই ঘটনাটার মধ্যে আমাদের কাছে একটা বস্তু আছে, যার একটা ঘনত্ব আছে আর একটা আয়তন আছে। ওর ওপর অলরেডি একটা প্রেশার আছে চারপাশে। যেমন মনে করো আমি যদি এই জায়গায় এই বস্তুটা রাখি, এই বস্তুটার উপর আশপাশে কিসের প্রেশার আছে, বাতাসের চাপ আছে। এবার চলে আসো, তাহলে এরপর কি করলাম, আমরা চাপের মানটা বাড়াই দিলাম, এই যে P2 মানটা বেশি। তাহলে চাপের মানটা যদি বাড়াই দিই, আমরা জানি বস্তুটা হালকা করে কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। আচ্ছা, সংকুচিত হওয়ার পর আর আয়তনটাকে আমরা কি মনে করলাম, V2 মনে করলাম। এবার একটু খেয়াল করো তো, আমরা সূত্র জানি রো ইজ ইকুয়ালস টু M বাই V। আচ্ছা খেয়াল করো তো, চাপ প্রয়োগ করার ফলে এই জায়গায় বস্তুটার মধ্যে যত ভর আছে, এই জায়গায় কোনো ভর হারায় চলে গেছে, মানে কোথাও চলে গেছে ভরটা, না ভরটা হারায় নাই। কারণ আমরা বুঝতেছি এই ক্ষেত্রে ভর এবং এই ক্ষেত্রে ভরটা পরস্পর কি হবে, সমান। অর্থাৎ দুই ক্ষেত্রে এই ভরের মানটা কনস্ট্যান্ট। তাহলে রো এর সাথে ভি এর সম্পর্ক কি আসতেছে, আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় আয়তন বেশি, এই জায়গায় আয়তন কম। আয়তন যদি কমে যায় তাহলে আমরা জানি ঘনত্ব কি হয়ে যাবে, বেড়ে যাবে। অর্থাৎ এই জায়গা থেকে এই যে ঘনত্বটা চেঞ্জ হয়ে যাবে। আগের ঘনত্বটাকে রো বললাম, পরের ঘনত্বটাকে আমরা কি বললাম, রো প্রাইম বললাম। তাহলে একটু খেয়াল করো তো, আমরা বুঝলাম এই জায়গা থেকে এই জায়গায় প্রেসারের পরিবর্তনের কারণে ঘনত্বের একটা পরিবর্তন ঘটছে, যেটা দিয়েই আমরা বের করবো যে ঘনত্বটা আসলে কত হইতে পারে। আচ্ছা তাহলে একটু চলে আসি তো, প্রথমে তুমি এই জিনিসটা বুঝো যে এই ক্ষেত্রে প্রেসার ঘটনাটা আসলো কেন। আমরা তো নরমালি পীড়ন বিকৃতি দিয়ে পড়ছি। আচ্ছা দেখো তো, বিকৃতি বা সরি পীড়ন মানেই আমরা কি বলতে পারি, আসলে চাপ বলতে পারি। এই জন্য পীড়ন প্রয়োগ করা, চাপ প্রয়োগ করা, ঘুরে ফিরে কি ঘটনা আসবে, সেম ঘটনা। এবার একটু খেয়াল করবো, আচ্ছা এই জায়গা থেকে এই জায়গায় আসার সময়, আচ্ছা প্রথমে যখন ওর ঘনত্ব এই চাপ P1 এ ছিল, তখন ঘনত্ব রো,
কিন্তু পরে যখন P2 হইলো ওর ঘনত্বটা হয়ে গেছে কত রো প্রাইম। আচ্ছা এই জায়গার মধ্যে ওর ঘনত্বটা চেঞ্জ হয়েছে কেন? কারণ চাপে চেঞ্জ ঘটছে, চাপে চেঞ্জের কারণে ওর উপর বলের পরিমাণ দ্যাট ইজ পীড়নের পরিমাণ চেঞ্জ হয়েছে, ফলেও কিছুটা কি হয়ে গেছে বিকৃত হয়ে গেছে। তাহলে একটু আসো তো আমরা বলতে পারি যে এই জায়গা থেকে এই জায়গায় যাওয়ার ফলেও চাপের পরিবর্তন কত আসবে? চাপের পরিবর্তন আসবে ডিপি সমান P2 মাইনাস P1, ঠিক না? এই এক্সট্রা চাপের কারণে ওর ঘনত্বের মানটা কি করছে পরিবর্তন করছে। বুঝিও এই P1 এর সময় কিন্তু ওর ঘনত্বের কোনো চেঞ্জ ঘটে নাই, এক্সট্রা চাপটাই ওর আয়তন চেঞ্জ করতে কি করছে হেল্প করছে। তাহলে একটু আসো তো এরপর আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে যে তোর আয়তনটা কিছু পরিমাণ চেঞ্জ হয়েছে, তোর আয়তনের পরিবর্তনটাই কি বলতে পারি আমরা? আয়তনের পরিবর্তনকে কি লিখি? সাপোজ ডিভি লিখলাম বা স্মল ভি দিয়েও লিখি আমরা। আয়তনের পরিবর্তন হবে V2 মাইনাস V1। আচ্ছা একটু খেয়াল করো তো এই আয়তনের পরিবর্তনটা পরে কম আগে বেশি, তার মানে পরে আয়তন কম, কম মান থেকে বেশি মান যদি বিয়োগ করি এই মানটা নেগেটিভ চলে আসবে। সো আমরা আগে একটা কি দিয়ে দিলাম? মাইনাস দিয়ে দিলাম, যাতে আয়তনের মানটা পরিবর্তনের মানটা কি থাকে? পজিটিভ থাকে। তাহলে একটু আসো তো আমরা আয়তন গুণাঙ্ক থেকে লিখতে পারি যে আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্কের সূত্র আমরা কি জানি? আয়তন গুণাঙ্ক K is equals to F ক্যাপিটাল ভি ডিভাইড বাই এ স্মল ভি। স্মল ভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। আচ্ছা একটু খেয়াল করো তো এই আয়তনের পরিবর্তন যদি আমরা নেগেটিভ বসাইতাম তাহলে কে দ্যাট ইজ আয়তন গুণাঙ্ক নেগেটিভ হয়ে যেত, কিন্তু আয়তন গুণাঙ্ক কখনো কি হইতে পারে না? নেগেটিভ হইতে পারে না। সো আমরা কি করছি এই যে মাইনাসটা দিয়ে আসলে এই মানটাকে কি বানাই ফেলছি? পজিটিভ বানাই ফেলছি। তাহলে একটু আসো তো একটু মনোযোগ দিয়ে শুনবা। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, এই যে এফ বাই এ, এফ বাই এ কে আমরা সুন্দর মতো লিখতে পারি যে এটা হচ্ছে পি। আসলে এই যে এফ বাই এ একক ক্ষেত্রফলের বল, যেটা চাপ, যেটা পীড়ন, আমরা আগের ক্লাসগুলোতেও এই ঘটনাগুলো বলছি। তাহলে আসলে পি ক্যাপিটাল ভি বাই স্মল ভি। আচ্ছা এই ক্যাপিটাল ভি মানে ওর আদি আয়তন, দ্যাট ইজ হচ্ছে V1, এই স্মল ভি মানে ওর শেষ আয়তন বা আয়তনের পরিবর্তন। আচ্ছা এটাকে একটু সাজিয়ে লিখি তো, স্মল ভি ডিভাইড বাই ক্যাপিটাল ভি সমান আসবে কি এই যে পি। আচ্ছা চাপের পরিবর্তন, চাপের পরিবর্তন, কারণ চাপের পরিবর্তনের কারণেই ওর আয়তনের কি করছে? চেঞ্জ করছে। ডিপি লিখলাম, এই জন্য এফ বাই এ কে পি না লিখে ডিপি লিখলাম। তাহলে আসলে তো এটা আসবে ডিপি ডিভাইড বাই কি আসবে? কে। ক্লিয়ার ঘটনাটা? আচ্ছা এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। এরপর একটু খেয়াল করো তো এই জায়গার মধ্যে আমরা দেখছি একটা জিনিস যে এখান থেকে এখানে আসার পর ওর আয়তন চেঞ্জ হয়েছে, ওর ঘনত্বও চেঞ্জ হয়েছে, কিন্তু একটা জিনিস চেঞ্জ হয় না, ওর ভর। তাহলে আমরা লিখতে পারি যে আগের ভর এবং পরের ভর পরস্পর কি হবে? সমান। এবার আসো রো বা ঘনত্ব ইকুয়ালটা আমরা সূত্র জানি এম বাই ভি। তাহলে এম ইকুয়াল টু সূত্র কি চলে আসবে? এম ইকুয়াল টু চলে আসবে রো ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে এটা এই জায়গায় বসাই দিলে কি আসবে দেখো তো? M1 মানে আগের ভর। আগের ভরের ক্ষেত্রে দেখো তো ওর ঘনত্ব রো, আয়তন V1। তাহলে লিখলাম রো ইন্টু V1। পরের ভর, পরের ঘনত্ব কত? রো প্রাইম। লিখলাম রো প্রাইম ইন্টু পরের আয়তন কত? V2। ক্লিয়ার জিনিসটা? এবার আসো তাহলে এটাকে একটু সাজিয়ে লিখবো আমরা। V2 এর নিচে V1টাকে নিয়ে যাব, তাহলে আসবে V2 বাই V1। এই যে V1টা নিচে চলে গেল, তাহলে এই পাশে এটা নিচে চলে আসবে, তাহলে রো ডিভাইড বাই রো প্রাইম। ক্লিয়ার জিনিসটা? এবার আসো এটার মধ্যে এবার আমরা বিয়োজন করব। বিয়োজন মানে শুধু উপরে বিয়োগ করব। তাহলে V2 মাইনাস V1 ডিভাইড বাই শুধু V1 সমান আসবে রো মাইনাস রো প্রাইম ডিভাইড বাই শুধু রো প্রাইম। আচ্ছা বিয়োগ করছি কেন দেখো তো, এই যে V2 মাইনাস V1 এর মানটাকে আমরা কি জানি? ডিভি, এই জন্য আমরা কি করছি? বিয়োগটা করছি। তাহলে এটাকে লিখতে পারি কি আমরা? মাইনাস ডিভি ডিভাইড বাই V1। V1 মানে ওর কোন আয়তন দেখো তো? V1 মানে ওর আগের আয়তন, যেটাকে আমরা কি দিয়ে লিখি? আদি আয়তনকে শুধু V দিয়েও লিখতে পারি। তাহলে আসবে এটাকে একটু ভাগ করে দিই, তাহলে আসবে রো বাই রো প্রাইম মাইনাস 1। এই যে রো ডিভাইড বাই রো প্রাইম মাইনাস রো প্রাইম বাই রো প্রাইম মানে কত চলে আসবে? 1 চলে আসবে। তাহলে আসো তো এই পাশে একটু দেখে ফেলি। তারপর কি আসতেছে? ডিভি বাই ভি রো বাই রো প্রাইম মাইনাস 1। এবার আসো তো ভি বাই ভি মানে আয়তনের পরিবর্তন বা আয়তন, এর ভি বাই ভি মানে আমরা কি জানি? স্মল ভি বাই ক্যাপিটাল ভি ডিপি বাই কে। লিখে ফেলি এর পাশে। আগে একটা মাইনাস আছে, মাইনাস ডিপি বাই মানে চাপের পরিবর্তন বাই কি আমাদের আয়তন গুণাঙ্ক সমান কি আসতেছে দেখো তো? রো বাই রো প্রাইম মাইনাস 1। ঠিক আছে জিনিসটা? এবার আসো তো এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে আসবে 1 মাইনাস ডিপি বাই কে, এই যে 1টা এই পাশে নিয়ে আসছি, সমান রো বাই রো প্রাইম। আমাদের দরকার হচ্ছে পরের ঘনত্বটা কি হচ্ছে ওইটা। তাহলে রো প্রাইম, এই যে রো প্রাইমটা এই পাশে চলে আসবে, এই পুরোটা নিচে চলে আসবে, রো ডিভাইড বাই 1 মাইনাস ডিপি ডিভাইড বাই কে। এই যে রো প্রাইম সমান রো মাইনাস
রো বাই 1 মাইনাস ডিপি বাই কে, এই রো প্রাইমটাই আমাদের কোন ঘনত্ব? শেষ ঘনত্ব। আর রো মানে কোন ঘনত্ব? আদি ঘনত্ব। আদি ঘনত্ব। আর ডিপি মানে কি? ওই যে ডিপি মানে হচ্ছে চাপের পরিবর্তন, দ্যাট ইজ P2 মাইনাস P1। আর কে মানে তো আমরা জানি কি গুণাঙ্ক? আয়তন গুণাঙ্ক। তাহলে একটু খেয়াল করো তো, আমরা আসলে বুঝে গেছি এই যে রো মানে ঘনত্ব, ঘনত্বের সাথে কে দ্যাট ইজ আয়তন গুণাঙ্কের সম্পর্ক এটা। এবং এই জায়গায় আমাদেরকে অবশ্যই কিসের মানটা দিতে হবে? যে চাপের কতটুকু পরিবর্তন বা চাপ কতটুকু বৃদ্ধি করা হয়েছে, ওই ডিপিটা বসাইতে হবে। সিস্টেম বুঝে গেছে? এবার আসো, তাহলে আমরা এই জায়গা থেকে এই ঘটনাটা পেয়ে গেলাম, এই হচ্ছে পুরো প্রুফটা। আচ্ছা এবার আসো তো একটু খেয়াল করি, আমরা এই জায়গায় রো প্রাইম পি বাই 1 মাইনাস ডিপি বাই কে। আচ্ছা একটু খেয়াল করি, একটু মুছে দিচ্ছি এই পাশটা। আচ্ছা তাহলে আসবে রো প্রাইম সমান রো ডিভাইড বাই 1 মাইনাস ডিপি বাই কে। আচ্ছা মাঝে মাঝে যদি আমাদেরকে সংনম্যতা দেওয়া থাকে, অর্থাৎ কি আয়তন গুণাঙ্ক না দিয়ে সংনম্যতা দিল, তাহলে আমরা জানি সংনম্যতা বা সি দ্বারা প্রকাশ করতে পারি কম্প্রেসিবিলিটি, ওইটা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। তাহলে 1 বাই কে ওটাকে আমরা আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি লিখে দিতে পারি সি। তাহলে রো প্রাইম সমান রো বাই 1 মাইনাস আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি হলে কি করতে পারি? ডিপি ইনটু কি লিখতে পারি? কম্প্রেসিবিলিটি লিখতে পারি। তাহলে আসো 1 বাই কে এটাকে আমরা কি লিখলাম? সি লিখে ফেললাম। তাহলে এটাকেও সূত্র হিসেবে আমরা মাথায় রাখতে পারি, যদি অবশ্যই এমসিকিউতে আসে। কিন্তু যদি এই কোশ্চেনটা তোমাদের রিটেন কোশ্চেনের মধ্যে আসে, তাহলে পুরো ঘটনা এই যে এই ঘটনাটুকু পুরোটাই তোমাকে কি করতে হবে? সলভ করতে হবে। তাহলে ম্যাথ একটা করে এই ঘটনাটা আমরা আবার করে ফেলি, তাহলে ম্যাথটাতে চলে আসা যায়। আচ্ছা ম্যাথের কোশ্চেনে কি বলছে? 15.75 কিলো প্যাসকেল চাপ প্রয়োগে পানির ঘনত্ব কত হবে, যেখানে পানির আয়তন গুণাঙ্কের মান আমাদেরকে দেওয়া আছে। তাহলে আমরা তো ডিরেক্ট যে সূত্রটা মুখস্থ করছি ওইটা দিয়েও আমরা ডিরেক্ট কাজ চালাতে পারি, সেটা হচ্ছে রো ডিভাইড বাই 1 মাইনাস কি ডিপি বাই কে। তাহলে আসলে তো ডিপি মানে চাপের পরিবর্তন, এই যে এত চাপই প্রয়োগ করা হয়েছে, তাহলে ডিপি সমান আসবে হচ্ছে 15.75 কিলো প্যাসকেল। তারপর হচ্ছে কে, কে মানে আয়তন গুণাঙ্ক, এই যে দেওয়া আছে 3 × 10⁻12 নিউটন পার মিটার স্কয়ার। আর রো মানে পানির আগের ঘনত্ব, পানির ঘনত্ব কত আমরা জানি 1000। তাহলে এটা হচ্ছে যদি এমসিকিউর জন্য সলভ করতে চাই, কিন্তু যদি রিটেনের কোশ্চেন আছে তাহলে পুরো ঘটনাটা করতে হবে বলে বলছিলাম আমরা। তাহলে কিভাবে করব? ওই যে আমরা করে আসছি যে জানি আমরা পানির ভর অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত, পানির ভর অপরিবর্তিত থাকবে। সুতরাং m1 কি হয়ে যাবে? m2। ক্লিয়ার ঘটনাটা? এবার আসো, তাহলে m1 m2 আমরা আগের ঘনত্ব রো লিখলাম, আগের আয়তন v1 লিখলাম, পরের ঘনত্বকে রো প্রাইম লিখলাম, পরের আয়তনকে কি লিখলাম? v2 লিখলাম। কারো কোনো সমস্যা? এবার আসো, তাহলে আমরা আবার পুরো ঘটনাটাই আগের মতো করতে রো ডিভাইড বাই লিখলাম রো প্রাইম, এবার আসলো v2 ডিভাইড বাই আসলো কি v1। এরপর আমরা কি করতাম? বিয়োজন করতাম। তাহলে বিয়োজন করলে আসবে v2 মাইনাস v1 ডিভাইড বাই কি v1 সমান এই পাশে রো মাইনাস রো প্রাইম ডিভাইড বাই কি চলে আসলো? রো চলে আসলো। তারপর আসি v2 মাইনাস v1, এটাকে আমরা কি লিখতাম? মাইনাস dv ডিভাইড বাই v1 ইকুয়াল টু রো মাইনাস রো প্রাইম ডিভাইড বাই রো। এবার আসো, আচ্ছা এটাকে একটু 1 মাইনাস করে লিখতাম আমরা, যে রো বাই রো মানে আসবে 1 মাইনাস, সরি এটা ছিল রো প্রাইম, তাহলে রো বাই রো প্রাইম মাইনাস 1। এবার একটু খেয়াল করবো, তাহলে আমরা বাকি যে আয়তন গুণাঙ্কের কাহিনীটা জানি, সেটা হচ্ছে এফ ক্যাপিটাল ভি বাই এ স্মল ভি। তাহলে স্মল ভি বাই ক্যাপিটাল ভি সমান কি চলে আসবে? এটা চলে আসবে পি বাই কে বা ডিপি বাই কে, অর্থাৎ যে চাপটা প্রয়োগ করা হয়েছে। তাহলে ডিভি বাই ভি বা ডেল ভি স্মল ভি বাই ভি, এটা মানে আমরা লিখতে পারি মাইনাস পি বাই কে সমান রো বাই রো প্রাইম মাইনাস 1। তাহলে আসবে আমরা এই জায়গা থেকে 1টা এই পাশে চলে আসবে, 1 মাইনাস পি বাই কে সমান রো বাই রো প্রাইম, और রো প্রাইম সমান আসবে পি বাই 1 সরি রো বাই 1 মাইনাস পি বাই কে। এরপর তুমি সুন্দর মতো কি করতে পারো? ওই যে পুরো ঘটনাটাই আসলে আবার করছি, আবার করে জাস্ট কি করে দিবা? মানটা বসাই দিবা। দেখছো খুবই সিম্পল। আমরা এই জন্য আগেই থিওরিটা পড়াতে আছে যে যখনই এই ঘটনাটার ম্যাথটা আসবে তখনই তোমাকে কি করতে হবে? যে এই সূত্রের মধ্যে আনতে হবে, এনে জাস্ট তুমি মানটাকে কি করে দিবা? ইনপুট করে দিবা। এবার একটু খেয়াল করি, আচ্ছা এই জায়গায় যদি আমাদেরকে এরকম দেওয়া থাকতো, একটু খেয়াল করবা, এটা আমরা আর আলাদা ম্যাথ করে না বলে ডিরেক্ট বলে দিচ্ছি। মনে করো হচ্ছে আমাদের কাছে পানি আছে নরমালি, অর্থাৎ বললো স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে আমাদের পানির ঘনত্ব আমরা জানি কত? 1000। এবার আসো স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে অর্থাৎ এসটিপিতে।
এবার বললো কি, এবার বললো হচ্ছে আমরা চাপের মান যদি দ্বিগুণ করে ফেলি, চাপের মান কয় গুণ করে ফেলি, চাপ দ্বিগুণ করছি, প্রেসার দ্বিগুণ করলাম, তাহলে বললো এবার ঘনত্বটা কত হবে। তাহলে একটু বুঝিও, কিন্তু আমাদের সূত্রের মধ্যে এটা হচ্ছে ডিপি, মানে প্রেসারের কতটুকু চেঞ্জ ঘটছে। তাহলে অলরেডি একটা প্রেসার ছিল, যেই প্রেসারটার মান আমরা জানি কত, যে 1 অ্যাটমসফিয়ার, যেটা প্যাসকেলে নিয়ে গেলে আসবে 101325 প্যাসকেল। ঠিক আছে জিনিসটা। এবার আসো, তারপর রো প্রাইম বলতেছি P2 মানে হচ্ছে দ্বিগুণ করছি, দ্বিগুণ মানে কত, 2 অ্যাটমসফিয়ার, তাহলে 2 × 101325 প্যাসকেল। তাহলে আমরা বুঝলাম আমাদের P2 হচ্ছে এটা। তাহলে আমাদের কি P2 বা P1 কারো মান বসাইতে পারবো আমরা? না, আমাদেরকে কার মান বসাইতে হবে? আমাদেরকে বসাইতে হবে ডিপির মান। তাহলে ডিপিটা আমরা কি করতে পারি, বের করে ফেলতে পারি, যে P2 - P1 করে। ঘটনাটা ক্লিয়ার? অর্থাৎ তোমাকে যদি দুইটা প্রেসারের কথা বলা থাকে, স্বাভাবিক চাপের কথা থাকে, আবার এত প্রেসারের কথা বলা থাকে, যে দ্বিগুণ করছি বা 3 গুণ করছি, অথবা এরকমও বলে দিতে পারে যে প্রেসার যদি এত হয়, মনে করো বললো প্রেসার যদি 450 কিলো প্যাসকেল হয়, তখন কি হবে, সেম ডিপি বের করতে হবে P2 - P1 করে। অর্থাৎ অলরেডি একটা প্রেসারের কথা বলা থাকলে পরের প্রেসারটা থেকে আগের প্রেসারটা মাস্ট বিয়োগ করে তারপর এখানে কি করতে হবে, তোমাকে বসাইতে হবে। কারণ এক্সট্রা যেই ফোর্সটা আছে, ওই ফোর্সের কারণে এই ঘনত্বটা কি হচ্ছিল, চেঞ্জ হচ্ছিল। অর্থাৎ এই ঘটনাটা সবসময় মাথা রাখবা। ওকে, তাহলে আসো তো, এছাড়াও আমরা আরেকটা কথা বলতে পারি। মনে করো হচ্ছে তোমাকে কেউ বললো যে সমুদ্রের মনে করো সমুদ্রের উপরের পৃষ্ঠে ঘনত্বটা যদি ρ1 হয় এবং সমুদ্রের গভীরতায় ঘনত্ব যদি ρ2 হয়, কোনটা বেশি হবে? সিম্পল কনসেপ্ট। উপরে তুমি জানো প্রেসারের মান হচ্ছে কম, নিচে তুমি জানো প্রেসারের মান কি বেশি। তাহলে আমরা বুঝতে পারতেছি যে প্রেসার যদি বেশি হয়ে যায়, চাপ বেশি প্রয়োগ হবে, চাপ বেশি প্রয়োগ হলে আয়তন কমে যাবে, ফলে এই ρ2টা বেশি হবে, অর্থাৎ ρ2 > হবে ρ1। কথাটা বুঝে গেছে? এবার আসি, তাহলে আমরা বুঝলাম এই জায়গার মধ্যে এই যে এই ম্যাথটা আছে, খুবই সিম্পল একটা ম্যাথ। আসলে যে থিওরিটা তোমাকে আসলে জানতে হবে, যে আমাদের যে F/A এর ঘটনাটা আছে, ওই জায়গায় যে পিটা পাবো আমরা, ওই পিটা হবে চাপের পরিবর্তন বা বলের পরিবর্তন, নট চাপ বা বল। কথাটা বুঝে গেছে? এই যে পীড়ন বা ইয়েটা আছে, ওই জায়গায় সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা শুধু পি দ্বারা আমরা আসলে চাপের পরিবর্তনটা বুঝাইতে হবে। ক্লিয়ার সবার কাছে? তাহলে এই ম্যাথগুলো সবাই সলভ করতে থাকো। আমরা আসলে ইঞ্জিনিয়ারিং নিয়ে সম্পূর্ণ আলাদা একটা ভিডিও বানাবো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলো নিয়ে এই টপিকের। সো এই জন্য আসলে ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেনটা সলভ করাই নেই, কারণ ফিউচারে তোমরা ওই কোশ্চেনগুলো পাবা। আচ্ছা, তাহলে সবাই পড়াশোনা করতে থাকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।